একেবারে এটা কখনোই স্যার যেটা বলেছেন যে 65 ডেজ 24/7 সবসময় থাকবে, কেউ না কেউ থাকবে, চার্জে হলেও থাকবে। তাহলে এই যে আমরা দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা বলছি যে 16 বছরের শিশুকে 21 দেখাচ্ছে, এই দেখাচ্ছে, তাহলে কি পুলিশ কি যেরকম ইচ্ছে সেরকম করতে পারবে? পারবে না। সেকশন 14 এটা মনে রাখবেন আপনারা। দেখেন এখানে নিচে বলা আছে শিশুকে যখন সে পাবে তার কাছে যখন কেউ উপস্থাপন করবে, সেটা কোনো ব্যক্তি করুক, সেটা কোনো প্রতিষ্ঠান করুক বা অন্য কোনো পুলিশ করুক, তখন সে কি করবে দেখেন যে নিচে লেখা আছে সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করার সে বিষয়ে তাকে লক্ষ্য রাখতে হবে। শিশুর জন্ম নিবন্ধন সনদ বা সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য দলিল নিয়ে তৈরি করবে। আমার সে বলতে গেলে যদি করে এটা দেখার দায়িত্ব কার? শিশু আদালতে। কিন্তু আপনাদের নোটিশে আছে যে হ্যাঁ তাকে ধরার পর তার অভিভাবক তার যথাযথ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সে হুইমজিক্যাল বয়স দিয়েছে, এটার প্রতিকার কিন্তু আইন আছে। পুলিশ স্বেচ্ছাচারমূলক কিছু করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আইনজীবীদের দায়িত্ব যে প্রপারলি জিনিসটাকে প্রপার জায়গায়। এখন আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দিলেন, ম্যাজিস্ট্রেট সাহেব তদন্ত করে দিবে, এটা কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের একদিন সারা যেটা বলেছেন যে আইনে স্পষ্ট। আর আইন আর প্র্যাকটিস, যেখানে আইন ক্লিয়ার সেখানে প্র্যাকটিসের দোহাই চলবে না। ঠিক আছে, যে আইন যেখানে ক্লিয়ার সেখানে কোনো প্রেসিডেন্ট বা প্র্যাকটিস চলবে না। এখানে ফলো দ্য আইন ল। যেখানে আইন অস্পষ্ট বা আইনে যেখানে আইন দিয়ে আমরা সমাধান আসতে পারছি না, সেখানে আমরা প্র্যাকটিস, সেখানে আমরা অন্যান্য বিষয়গুলো প্রেসিডেন্ট গুলোকে আমরা ফলো করব। এটা হচ্ছে একেবারে মোদ্দা কথা, আইনের প্রাথমিক কথা, বাকিগুলো আসছে পরে। তাহলে এই আইনে কিন্তু একটা স্পেশাল লতে স্পেশাল প্রভিশন অ্যাক্ট আছে যে কি করবে, কে শিশু ঘোষণা করবে, শিশুকে পেলে বয়স নিয়ে জটিলতা থাকলে এটা কোথায় যাবে। তো তার ম্যাজিস্ট্রেট তদন্তে পাঠানো, এই পাঠানো কিন্তু আইনগত কোনো প্রক্রিয়া না। আমাদের এখানে বিগত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তিনিও আমাদের ম্যাজিস্ট্রেটদের সাথে বসে যদি এরকম প্র্যাকটিস থেকে থাকে যে আইন যেখানে ক্লিয়ার সেখানে প্র্যাকটিসের আমাদের দোহাই চলে না। এবং আপনারা যেটা বলেছেন যে আমাদের অনেক আইনজীবী বলেছেন যে ওনারা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দিলে উনি শিশু আদালতে পাঠিয়ে দেয়। এই হচ্ছে আইন, ঠিক আছে, এবং এটাই প্র্যাকটিস হতে হবে। আইন যেটা ওটাই হবে প্র্যাকটিস, ঠিক আছে। এখন দেখেন আরেকটা হলো, আমি সরি আরেকটা ইন্টারাপ্ট করি। শিশুর ক্ষেত্রে আমি যারা দায়িত্ব পালন করছি, আমি নিজেকে ইনক্লুড করে বলছি, সবাইকে খুব সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। চান্স নেওয়ার কোনো সুযোগ নাই। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবরা যেমনি আছেন, যার কাছে প্রথম আনে, কেন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আনেন? সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে কাউকে আটক করলে 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আনতে হবে। এই কারণে আমাদের ম্যাজিস্ট্রেসি 24/7 365 ডেজ দায়িত্বে থাকে। ঈদের দিন বলেন আর পূজার দিন বলেন, কোনোদিনই বাদ যাবে না। এই কারণে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিজের কাছেও যদি সন্দেহ হয় যে এ শিশুর ফলে যত আদেশ দিবেন কখনো প্রশ্ন হবে না। আরেকটা বলছি, আইনের সম্পূর্ণ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ডিফারেন্ট ডাইনামো হলো শিশু আইনের ক্ষেত্রে। শিশুর ফেভারে দিলে সন্দেহ আছে, 18 না 20 কে 18 বইলা সুবিধা দিলেন, কোনোদিন প্রশ্ন জাগবে না। কিন্তু 17 কে 20 বইলা সুবিধা দিয়েছেন, আপনাকে ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। এই ধরনের ইনসিডেন্ট দেশে আছে, সেটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোক, শিশু আদালত হোক, যার কাছে আসবে। আপনারা যেহেতু বিজ্ঞ লয়ার সাহেবরা তো অনেক কি বলবো, বাংলাদেশের সবচেয়ে প্রিভিলেজ গ্রুপ, ইমিউনিটি অনেক বেশি, জবাবদিহিতার মধ্যে কম আসে। আমরা যারা চাকরি করি আমাদের প্রত্যেকটা কাজে জবাবদিহিতা আছে। পুলিশ আর বিচারকেরা আছে, পুলিশ বিষয়ক কর্মকর্তারা আছে প্রশাসন কর্মকর্তা। একটা জিনিস মাথার মধ্যে ঢুকে যেতে হবে আমার, যে শিশু 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 করছি, এইটা আমার প্রচলিত বিচারের মতো হইলে হবে না। সম্পূর্ণ আইনে সব জায়গায় বলা আছে শিশুকে বিশেষ সুবিধা দাও 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 দাও, না দিলে কেন দেও নাই তার ব্যাখ্যা দাও। আর নরমাল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলছে দিবা না, যেটা জামিন অযোগ্য, দিবা না দিলে ব্যাখ্যা দাও। আর এখানে বলছে না দিলে ব্যাখ্যা দাও। পুরো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ডিফারেন্ট একটা সিনারিও আমাদের শিশুর ক্ষেত্রে। তো কাজে কাজ করার ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যেন কোনোভাবেই চেষ্টা করব তাকে পজিটিভলি আইনে যতটুকু আছে সেটা যেন অ্যাটলিস্ট দেই। যদি না দেই তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে কেন দেই, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। প্লিজ। ধন্যবাদ স্যার। তো আমরা 14 ধারায় আরো অনেক কিছু আছে যে আমাদের যেটা সমস্যা কথা আমরা সব বিষয়ে অ্যাসেস করব, এটা হচ্ছে মূল বিষয়। পাশাপাশি তার চিকিৎসা যদি প্রয়োজন হয়, ওই শিশু পুলিশ কর্মকর্তা সেই বিষয়গুলো ব্যবস্থা নেবে, এবং আইনদের আরো কিছু কিছু দায়িত্ব আছে সেই জিনিসগুলো তারা সে ব্যবস্থা নেবে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে পাচ্ছি যে থানায় পাঠালে শিশুকে কিভাবে ট্রিট করবে, এই জিনিসটা একটা আমরা ধারণা পেলাম।
পাশাপাশি বয়সের বিষয়টা কিন্তু এখানে একটা ক্লিয়ার হয়ে গেল যে বয়সটা কোথেকে নির্ধারিত হবে, কে করবে প্রাথমিকভাবে যখন আমরা একটা কাউকে শিশু হিসেবে ট্রিট করবো বা শিশুকে অ্যাডাল্ট হিসেবে সাবজেক্টে বলেছেন যে শিশু সে জানলো, তার কাছে প্রপার ডকুমেন্ট দেওয়ার পর সে লিগ্যালি করলো, এটা কিন্তু প্রতিকারও কিন্তু আইনে বলা আছে। এখন আমরা আসি যে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব। সংক্ষেপে আমরা তিনটা জিনিসকে এখানে আমরা তুলে এনেছি যে দেখেন, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা সুবিধা বঞ্চিত শিশুর ক্ষেত্রে অন্য আইনের সাথে সংঘাতে বা আইনের সংস্পর্শে আসা, এগুলো আর অনেক বড় বিষয়। আমি যেহেতু এই টপিকটা শুধুমাত্র সুবিধা বঞ্চিত শিশু, সেক্ষেত্রে তিনি কি করতে দেখেন যে সুবিধা বঞ্চিত শিশুকে পেলে পুলিশ কর্মকর্তা তাকে ধারা 84 এবং 85, আমি একটু পরে এই দুইটা ধারা আপনাদের সামনে করতে হবে, খুব ইম্পর্টেন্ট ধারা। বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে অধিদপ্তর বা উহার নিকটস্থ কার্যালয়ে প্রেরণ করিবেন। এটা হচ্ছে ধারা 91 সেকশন 91 সাবসেকশন 2। আর এখানে কার্যালয় বলতে জেলা বা উপজেলা সমাজসেবা কার্যালয়। আমরা আগেও কিন্তু এর মধ্যে এই জিনিসটা অবহিত করেছি যে আমাদের মেইন ইয়ে হচ্ছে সমাজসেবা অধিদপ্তর, জেলা বা উপজেলা সমাজসেবা কার্যালয়, এবং প্রফেশনাল কর্মকর্তা কিন্তু এই অধিদপ্তরের অধীন একজন নিযুক্ত কর্মকর্তা। তারপর আরেকটা জিনিস দেখেন ইম্পর্টেন্ট, সুবিধা বঞ্চিত শিশুকে আদালতে প্রেরণের বিধান শিশু আইনে নেই। কেন? তাকে আপনি কিভাবে নেবেন? প্রফেশনাল কর্মকর্তাই তো তাকে তার প্রয়োজনীয় যে 84 বা 85 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তাহলে আর কোর্টের পারমিশন দরকার নেই। তাকে যদি সেফ হোম বা শেল্টারে বা তার অভিভাবকের জিম্মা দিতে হয়, এখানে আদালতের কোনো পারমিশনের আবশ্যকতা নেই সুবিধা বঞ্চিত শিশুর ক্ষেত্রে। এবার দেখেন আমরা 84 ধারায় যে বিকল্প পরিচর্যা, আমরা কিন্তু একটু আগে বলেছি যে বিচারের ক্ষেত্রে বিকল্প, শাস্তির ক্ষেত্রে বা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থাটা হচ্ছে কিভাবে প্রথাগত বিচারিক প্রক্রিয়াকে বাইপাস করে কিভাবে একটা শিশুর কল্যাণ, যত্ন এবং এ নিশ্চিত করতে পারি, সেই জিনিসটা কিন্তু স্যার আমাদের শিশু আদালতের বিচারক মহোদয় আলোচনা করেছেন। আমি 84 ধারায় দেখেন যে এখানে বলা আছে যে সুবিধা বঞ্চিত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশু যাদের বিশেষ সুরক্ষা, যত্ন, পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। দেখেন যে টার্মটা দেখেন যে যদি এই জিনিসগুলো যাদের সুবিধা বঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু যাদের বিশেষ সুরক্ষা দরকার, বিশেষ যত্ন বা পরিচর্যা প্রয়োজন এবং তাদের উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন, তাদের ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক ও শিক্ষাগত পটভূমি বিবেচনাপূর্বক সার্বিক কল্যাণ ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করবে বিকল্প পরিচর্যার উদ্যোগ গ্রহণ করা যায়। এখানে কিন্তু একটা এই ভাষাগুলো, শব্দগুলো দেখেন, এখানে কিন্তু ওয়াইড রেঞ্জ। আপনি দেখেন বাংলাদেশে সেই টেকনাফ, ওখানকার মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট, সাইকোলজিক্যাল বিষয় একরকম। আপনি তেঁতুলিয়া দেখেন যে আমাদের প্রচলিত একটা কথা যে এক দেশের গুলি আর এক দেশের গালি, এই যে একটা সাইকোলজি। পাহাড়ে দেখেন নৃতাত্ত্বিক বিষয়গুলো। আপনি উপজাতি, কত ধরনের উপজাতি আছে, যে রাঙামাটির উপজাতির সাথে কিন্তু গারো পাহাড়ের উপজাতির তার কালচার মিলবে না। আপনি দেখেন যে অন্য হিলে, যে সিলেট অঞ্চলে যারা আছে খাসিয়া, তাদের সাথে আপনি ওই যে খুমি বা আমাদের যারা একেবারে প্রত্যন্ত বান্দরবনের পাহাড়, ওদের মিলবে না। তাহলে আমরা যখন একজনকে যখন বিবেচনা আনবো, বিচার আনবো, আমাদের প্রচলিত আইনে কিন্তু আমাদের বিশেষ সুযোগ দেয়নি যে অনেক জায়গায় ধরেন খুন করছে, সে একটা প্রাণী হত্যা করছে বা এই করছে, এটা কিন্তু তার কালচারের মধ্যে থেকে গেছে যে একটা হরিণ শিকার করছে, কিন্তু আমাদের আইনে বলা আছে যে এটা কি অপরাধ। কিন্তু আমরা বিচার করার ক্ষেত্রে এই জিনিসগুলো বিবেচনা করতে পারি না, কারণ আমরা আইনকে ফলো করি। কিন্তু যখন শিশুর বিষয় আসবে তখন কিন্তু আমরা এই ফ্যাক্টরগুলোকে আমরা চিন্তা করবো যে তার সামাজিক প্রেক্ষাপটটা কি, তার ধর্মীয় বিষয়টা কি, বা তার সামাজিক অবস্থাটা কি, বা সে যে নৃতাত্ত্বিক গোষ্ঠী বা বিলং করে, যে সে এথনিসিটি থেকে আসছে, ওখানে কালচারটা কি, এই জিনিসগুলো অ্যাজ এ হোল, সে যে পরিবারে বিলং করে ওই পরিবারের কালচারটা কি, এই জিনিসগুলোকে আমরা বিবেচনা করে তখন তার জন্য আমরা এই পরিচর্যা, তার সুরক্ষা, তার যত্ন, তার উন্নয়ন নিশ্চিত করার জন্য আমরা একটা উদ্যোগ, অল্টারনেটিভ কেয়ার, বিকল্প পরিচর্যার কথা বলছি। এই জিনিসটা এখানে আইনে বলা আছে এবং এগুলো এখন প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমাদের স্যার যেটা বলেছেন যে বিধি, এই আইনটা কিন্তু অনেকটা বিধির মতো, অনেক তাত্ত্বিক বিষয় আলোচিত আছে, কিন্তু এই জিনিসগুলোকে অল্টারনেটিভ কেয়ার, যে বিকল্প বিরোধে, বিকল্প ব্যবস্থা, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের অপরাধগুলো আসবে, যে মাইনর অপরাধ আমরা বলছি, মেজর অপরাধগুলোকে যদি আমরা আনতে চাই কিভাবে আনা যায়, এগুলো বিধিতে একটা আমার মনে হয় যে এগুলো পরিষ্কার করা হবে। এখানে একটা জিনিস বলা আছে যে প্রোভাইডেড দ্যাট, যে বিকল্প পরিচর্যা প্রেরণের পূর্বে 92 ধারার মধ্যে শিশু যাচাই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন বিবেচনা করা হবে। এখানে দেখেন যে 92 ধারা আমি একটু সংক্ষেপে করি, যেটা 92 ধারা দেখেন যে শিশু যাচাই,
এই আইনের অধীন প্রাপ্ত শিশুকে ধারা 50 উল্লেখিত প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ স্থানে রাখে প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যাচাই করিবেন এবং তাহার সামগ্রিক ওই যে একটা অ্যাসেস করা, এই শিশুটাকে একটু যাচাই করবে যে শিশুটা কেমন, কোথেকে আসছে, কি বিষয়, তার কি কি প্রয়োজন, এই জিনিসগুলোকে যাচাই করবে। যাচাই করার পরে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা কি বিবেচনা করতে হবে। কোন দিকে আসলো, উনি একটা সুপারিশ করে দিল এই শিশুর এই প্রয়োজন, এই শিশুকে এখানে পাঠানোর প্রয়োজন, তার এই দরকার, কোন দিকে করা যাবে না। এই যে একটা তার যে অ্যানালাইসিস প্রক্রিয়া, আইনে কিন্তু একটা সেকশন আলাদা করে বলে দিয়েছে যে তাকে কিভাবে এই বিবেচনাটা করবে, শিশুর যে আমরা যে তার কি প্রয়োজন বা তাকে কিভাবে ট্রিট করতে হবে, এটা সিদ্ধান্ত পৌঁছানোর আগে এই 92 ধারা অনুযায়ী তাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে, পাক যাচাই করে তারপর এই সে উদ্যোগটা নিবে। সাবসেকশন 2 তে বলা আছে যে বিকল্প পরিচর্যার উপায় ও ধরন নির্ধারণ করার সময় শিশুর মাতা-পিতার সহিত পুনঃ একত্রীকরণ, যে রিইন্টিগ্রেশন বিষয়টা, এটাকে অগ্রাধিকার করতে হবে। যে একটা শিশুকে যদি আমরা সুবিধাবঞ্চিত শিশুকে যদি পাই, যদি তার মাতা-পিতা থেকে থাকে, আমরা প্রথম আমাদের এমফাসাইজ করতে হবে, আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে কিভাবে তাকে পরিবারে পুনঃ একত্রীকরণ করা যায়, তার পরিবারের সাথে তাকে আমরা মার্জ করে দিতে পারি, তাকে ওই পরিবারেই পুনর্বাসিত করতে পারি। এটা হবে আমাদের প্রাইম একটা বিবেচনার বিষয়। আরো সত্য থাকে যে পিতামাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়া থাকিলে বা অন্য কোনো কারণে তাহার পৃথকভাবে বসবাস করিলে যতদূর সম্ভব শিশুর মতামতকে প্রাধান্য প্রদান পূর্বক মাতা পিতার মধ্যে যে কোনো একজনের সহিত তাকে পুনর্গঠন করতে হবে। যদি অনেক সময় দেখা যায় যে এটা তো একটা বাস্তব বিষয় যে অনেক সময় সেপারেশন থাকে, অনেক সময় এমন হয় যে বাবা মা দুজনে ভিন্ন জায়গায় আছে, এই বাচ্চাটা কি করবে, সেপারেশন না হলো আলাদা আলাদা শহরে থাকে বা বিদেশ থাকে, সেখানে থাকে, এরকম যদি হয়ে থাকে, তখন আমরা শিশুটাকে চেষ্টা করা হবে সর্বোত্তম ভাবে যে তার যে কোনো একজনের কাছে আমরা তাকে পুনর্গঠনের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। আরো শর্ত থাকে যে শিশুর মতামতকে প্রাধান্য প্রদানের পূর্বে মাতা পিতার পৃথকভাবে বসবাসের কারণ সহ তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হতে হবে। দেখেন আমাদের প্রচলিত আইনে কিন্তু জিনিসগুলো কিছুই নেই, কিন্তু আমরা যেহেতু শিশুর কল্যাণকে সর্বোত্তম অগ্রাধিকার দিয়ে আইনটা প্রণয়ন করা হয়েছে, সেহেতু তার কল্যাণ নিশ্চিত করতে হলে যদি কোনো বাচ্চা বলে যে আমি বাবার সাথে যাবো বা মার সাথে থাকবো, সেক্ষেত্রে আমাদের অ্যাসেস করতে হবে যে তার বাবা যদি যায়, তার বাবা কোথায় থাকে, তার বাবা কেমন মানুষ, কি পরিবেশের মধ্যে সে আছে, তার চরিত্রটা কেমন, এই জিনিসগুলো কিন্তু ওই যে রিপোর্টের কথা বলছে অ্যাসেসমেন্ট রিপোর্টের মধ্যে এই জিনিসগুলো কি উল্লেখ করা থাকবে বা এগুলো সে বিবেচনায় নেবে আমাদের প্রফেশনাল কর্মকর্তা। এবার 84 ধারা দেখেন, যে 84 ধারাটা আমরা শেষ করলাম, সাবসেকশন 3 পরে এখানে আছে যে উপধারা 2 এর বিধান অনুযায়ী পিতামাতার সহিত কোনো একত্রীকরণ সম্ভব না হলে, যদি বাবা মা কাউকে আমরা না পাই, যে যদি বা পেলেও আমরা যদি তাদের ওখানে বাচ্চাটাকে যদি আমরা পরিবারের অংশ হিসেবে তাকে আমরা কোনো একত্রীকরণ না করতে পারি, সেক্ষেত্রে বর্ধিত পরিবারের সহিত কোনো একত্রীকরণ, আমরা যেটা বলি এই আইনে একটা পরিবারের সংজ্ঞা দেওয়া আছে, এক্সটেন্ডেড ফ্যামিলির সংজ্ঞা দেওয়া আছে, আপনার শুরুতেই বলা আছে যে বর্ধিত পরিবার বলতে কারা হবে, তাদের নিকট আত্মীয়রা হবে বর্ধিত পরিবারের সদস্য, তাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব। বা মাতা পিতার অবস্থানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা অন্য কোনো উপযুক্ত সমাজ ভিত্তিক একত্রীকরণ, যে তাকে সামাজিকভাবে তাকে যদি আমরা কোথাও সমাজের মানুষের মাধ্যমে কারো বাড়িতে, আমাদের মফিসার যেরকম বলেছে যে কারো বাড়িতে বা কোনো আত্মীয় স্বজন বা এরকম নিকটাত্মীয়দের কাছে দিয়ে আমরা সমাজের সাথে তাকে সমাজের অংশ হিসেবে আমরা তাকে রিইন্টিগ্রেট করার প্রক্রিয়া এই আইনে বলা আছে। যদি সেটাও সম্ভব না হয়, তখন বিধি 85-তে আমরা 85-তে যাবো, যে আমাদের সরকারের যে বিভিন্ন নির্ধারিত সরকারিভাবে নির্ধারিত কিছু সেফ হোম বা শেল্টার হোম আছে, সেখানে পাঠাবো। যদি এইগুলো না পারে, প্রথমে বাবা মার কাছে পাঠাবো, যদি বাবা মা মধ্যে সেপারেশন থাকে যে কোনো একজনের কাছে পাঠাবো, তাদেরকে না পেলে আমরা তার লিগ্যাল গার্ডিয়ান আছে বা তার নিকট আত্মীয় বর্ধিত পরিবারের সদস্য তাদের কাছে পাঠাবো, বা সামাজিক ভাবে বা এমন হতে পারে যে কোনো কর্তৃপক্ষ যে কোনো একটা প্রতিষ্ঠানে সে আছে, ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আমরা তাকে পাঠাবো। পাঠিয়ে তাকে আমরা ওখানে, এখন দেখা গেল যে একটা বাচ্চা বারবার এখানে প্রতিষ্ঠানে থেকে সে প্রতিষ্ঠানের নিয়ম মানছে না বা তার ফ্যামিলি তাকে রাখতে চাচ্ছে না, তখন কি করবে? তখন ওই যে 85 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। 85 ধারা আমরা এরপরে আসছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই আইনে যাহা কিছু থাকুক না কেন, উপধারা দিয়ে কোনো যুক্তিসঙ্গত কারণে যদি এইরূপ প্রতিমান হয় যে শিশুর মাতা পিতা শিশুকে কোনো অনৈতিক বা বেআইনি কোনো কাজে নিয়োজিত করিতে পারে, তাহলে উক্ত মাতা পিতার উক্তরূপ অবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত সময়ের জন্য শিশুকে
85 ধারা অনুযায়ী তাকে একটা সরকার কর্তৃক নির্ধারিত ওই প্রতিষ্ঠানগুলোতে প্রেরণ করতে হবে এবং শিশুটিকে যাহাতে তাহার পিতামাতার সহিত পুনঃ একত্রীকরণ করা যায় তদলোকে সরকার সংশ্লিষ্ট পিতামাতাকে পুনর্বাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। যদি কোনো শিশুকে যদি আইন অনুযায়ী বলছে তার বাবা মার কাছে পাঠাতে হবে, যদি দেখা যায় যে বাবা মা এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত যেটাতে শিশু নিরাপদ না, তাকে অপরাধমূলক বা বেআইনি কোনো কর্মকাণ্ডে শিশু জড়িয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তাকে বাবা মার কাছে না দিয়ে ওই 85 দ্বারা নির্ধারিত যে প্রতিষ্ঠান আছে ওখানে পাঠাবে এবং শুধু ওখানে পাঠিয়ে কিন্তু দায়িত্ব শেষ না, এই পিতামাতার সাথে যাতে শিশুকে পুনরায় করা যায় সেই জন্য পিতামাতার অবস্থাটা, এই যে একটা অনৈতিক অবস্থা বা একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে তারা আছে বা এমন একটা পরিবেশের মধ্যে তারা যাচ্ছে যেটাতে শিশু অপরাধী হতে পারে বা বিপদগ্রস্ত হতে পারে, এটা কাটিয়ে ওঠার জন্য তার বাবা মাকেও কিন্তু এখানে কি তারপর এখানে শেষে বলছে বিকল্প পরিচর্যার প্রক্রিয়া পদ্ধতি আনুষঙ্গিক বিষয়গুলি বিধি দ্বারা নির্ধারিত হবে। বিধিটা যদি যখন আসবে তখন এই প্রক্রিয়া কিভাবে করবে এই জিনিসটা একেবারেই স্পষ্ট হবে। এবার 85 ধারা 85 আমরা একেবারে আমরা আমাদের লেকচারের শেষ দিকে চলে আসছি, আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করছি স্যার। যে দেখেন 85 ধারা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কোর্টের কাজ কিন্তু এখানে, কোর্ট কিন্তু ওই বাকিগুলো কাজগুলো কিন্তু হচ্ছে ওদের প্রফেশন অফিসারের কাজও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো নিয়ে। আমরা কোর্ট থেকে যদি কোনো শিশুকে যদি আমরা কোথাও পাঠাই আমরা এইগুলো দিয়ে পাঠাই, ঠিক আছে, যদি বাবা মার কাছে না পাঠাতে পারি বা বাবা মাকে না পাই বা লিগ্যাল গার্ডিয়ানকে না পাই তখন দেখেন যে 85 ধারা কি বলছে, সুবিধা বঞ্চিত যে সকল শিশুর জন্য ধারা 84 এর উপধারা 2 ও 3 যে বাবা মা বা বাবা মা দুজনের যে কোনো একজন বা লিগ্যাল গার্ডিয়ান বা এক্সটেন্ডেড ফ্যামিলি যদি না পাই তখন আমরা মাতা পিতা কেন্দ্রিক পরিচর্যা বা অপ্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করা যাবে না। অধিকন্তু এতদৃশ্যে সরকার প্রণীত নীতিমালার আলোকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তাহাদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করিতে হবে, যেমন সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস, দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠান। কিন্তু এই সরকারি প্রতিষ্ঠান বাদে কিন্তু সরকার কর্তৃক অনেক প্রাইভেট প্রতিষ্ঠানও আছে যারা এই ধরনের শিশুদের নিয়ে কাজ করে, এইসব প্রতিষ্ঠানও প্রেরণ করা যাবে। তাহলে এই যে মোটা জায়গায় আমরা আজকের এই যে লেকচারের যে বিষয়বস্তু ছিল সেটা আমরা একটু আমাদের এই লেকচারের বিষয়বস্তু ছিল